সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ সুন্দর আছো। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। করোনাকালীন এই শিক্ষা কার্যক্রমে চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যুগান্তকারী উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে নিজেকে আনন্দিত এবং সার্থক মনে করছি। তোমরা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান এবং অনুরোধ করছি। আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির নবম ক্লাস নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই দেখেছো, তার ধারাবাহিকতায় আজকে আমরা উৎপাদন ব্যয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা বিগত ক্লাসগুলো দেখেছো, তার ধারাবাহিকতায় আজকে আমরা দেখে নিই যে প্রথমেই আমাদের শিক্ষণ ফলটা কি। আমরা এই ক্লাস শেষে কি কি জিনিস শিখবো। তাহলে আমরা আসছিলাম উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় রিলেটেড আমরা বিষয়গুলো আমরা আজকে আলোচনার মধ্যে নিয়ে আসবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখি, তাহলে আজকে উৎপাদন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে এই ক্লাস শেষে। ব্যয়ের বিভিন্ন ধারণা ব্যাখ্যা করতে পারবে, ব্যয়ের মধ্যে বিভিন্ন ধারণা কনসেপ্ট গুলো আছে। ব্যয় অপেক্ষক ব্যাখ্যা করতে পারবে এবং মোট স্থায়ী ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে। গড় স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, গড় মোট ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে। স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে এবং নির্ণয় করতে পারবে। গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক বা পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। স্বল্পকালে গড় স্থির ব্যয় রেখা সমাবৃত্তাকার হয়, মানে স্বল্পকালে গড় স্থির ব্যয়ের রেখা কেমন হয় সেটা জানতে পারবে। এবং স্বল্পকালীন গড় ব্যয় রেখা এবং দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কিরকম কি নেচারের হয় সেগুলো তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথমেই আসি আমরা উৎপাদন ব্যয় কি। উৎপাদন ব্যয় কি জিনিস, সেই জিনিসটা আমরা আজকে প্রথমে আলোচনা। উৎপাদন ব্যয় আসলে কোনো কিছুই নয়, কোনো দ্রব্য বা সেবা। কি বলেছি? কোনো দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রীও হতে পারে। উৎপাদনের জন্য যে উপকরণগুলো আমরা ব্যবহার করি, তার জন্য যে টাকা পরিশোধ করতে হয়, যে অর্থ পরিশোধ করতে হয়, যে পাওনা পরিশোধ করতে হয়, সেটাই হলো উৎপাদন ব্যয়। দেখো স্ক্রিনে একটা ডেফিনেশন দেওয়া আছে। কোন দ্রব্য সামগ্রী উৎপাদনে নিয়োজিত উপাদান সমূহের জন্য যে পাওনা পরিশোধ করতে হয় তার সমষ্টি হলো উৎপাদন ব্যয়। মোট কথা হলো কোন পণ্য বা সেবা উৎপাদনের জন্য যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি, সেই উপকরণগুলোর জন্য যে ব্যয় হয়েছে তার সমষ্টি হলো উৎপাদন ব্যয়। ধরো একটা সাবান উৎপাদন করেছি, সাবানের যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি উৎপাদনের ক্ষেত্রে, সেই উপকরণগুলোর টোটাল কস্ট, টোটাল দাম। বা একটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের যে ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো টোটাল কস্টটাই হলো উৎপাদন ব্যয়। এখন উৎপাদন ব্যয়ের মূল বিষয়টা হলো, আমরা এর আগে বলেছি যে ইনপুট, প্রসেস, আউটপুট। তাহলে ইনপুট আমরা দিচ্ছি, প্রসেস হয়ে আউটপুট বাড়াচ্ছে। আউটপুট হলো ফিনিশ গুড। তাহলে আউটপুট যদি ফিনিশ গুড হয়, তাহলে আমরা যে ইনপুট গুলো দিয়েছি সেই ইনপুট গুলোর দাম, তাহলে ইনপুট হলো দুই ধরনের দিই, দেখো রেড মার্ক করা আছে, একটা ফ্যাক্টর ইনপুট, একটা নন ফ্যাক্টর ইনপুট। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে দেখো, আমরা উৎপাদনের যে আউটপুট, ইনপুট, প্রসেস, আউটপুট, এটা বোঝা গেল? তাহলে এই যে প্রসেস গেল, তাহলে আউটপুটই হলো ফিনিশ গুড। আউটপুট যদি ফিনিশ গুড হয়, তাহলে ধরো আমরা একটা সাবান উৎপাদন করছি, তাহলে সাবান উৎপাদনের জন্য তাহলে ইনপুট আমরা দুই ধরনের উপকরণ, একটা হলো ফ্যাক্টর ইনপুট, একটা হলো নন ফ্যাক্টর ইনপুট। এই ফ্যাক্টর ইনপুট এবং নন ফ্যাক্টর ইনপুট দুই ধরনের ইনপুট দেওয়ার ফলে প্রসেসের মাধ্যমে আউটপুট উৎপন্ন হচ্ছে।
করছে। এখন আমরা দেখি এই ফ্যাক্টর এবং নন ফ্যাক্টর যে ইনপুট গুলো তার সমষ্টি কিন্তু উৎপাদন দেয়। খালি ফ্যাক্টর ইনপুট তা না, নন ফ্যাক্টর ইনপুট গুলো। তাহলে ফ্যাক্টর ইনপুট কি? ফ্যাক্টর ইনপুট হলো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজার, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এটা হলো ফ্যাক্টর ইনপুট। আর নন ফ্যাক্টর ইনপুট কি? যেরকম হলো কাঁচামাল, ফুয়েল, ইকুইপমেন্ট, টুলস, এগুলো হলো নন ফ্যাক্টর ইনপুট। তাহলে আমরা ফ্যাক্টর ইনপুট এবং নন ফ্যাক্টর ইনপুট পাইলাম। এই ফ্যাক্টর ইনপুট এবং নন ফ্যাক্টর ইনপুট, একটা হলো ফ্যাক্টর ইনপুট আর একটা হলো নন ফ্যাক্টর ইনপুট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখো, তাহলে ইনপুট, প্রসেস, আউটপুট। তাহলে এই ইনপুটে একটা ফ্যাক্টর ইনপুট আর নন ফ্যাক্টর ইনপুট। ফ্যাক্টর ইনপুট হলো কি? ফ্যাক্টর ইনপুটে ছিল ল্যান্ড, লেবার এগুলো, আর নন ফ্যাক্টর ইনপুটে ছিল কাঁচামাল, র ম্যাটেরিয়ালস, ফুয়েল, ইকুইপমেন্ট, টেকনোলজি এগুলো। তাহলে এই দুটার কস্ট, এই দুটার ইনপুটের টোটাল কস্টটাই হলো আমাদের উৎপাদন ব্যয়। তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো? এখানে স্লাইডেও দেওয়া আছে, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। আমরা পরবর্তী আসি ভেরিয়াস কনসেপ্ট অফ কস্ট। তাহলে ব্যয়ের বিভিন্ন ধরনের ধারণা আছে। এই ব্যয়ের যে বিভিন্ন ধরনের ধারণা, সেই ধারণাগুলো আমরা ব্যাখ্যা করি। প্রথমে হলো আর্থিক ব্যয়, মানি কস্ট। আর্থিক ব্যয় মানে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ। ইকোনমিক্স এর ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, বা বিজনেসে একটা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট পরিমাণ, এবং এই যে নির্দিষ্ট টাইম এবং পরিমাণে যে দ্রব্য সামগ্রী, সেবা কার্য উৎপাদনের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করছি, সেটা হলো মানি কস্ট বা আর্থিক ব্যয়। তার মানে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করার জন্য যে পরিমাণ দ্রব্য বা সেবা কার্য উৎপাদনের জন্য যে টাকাটা আমরা পে করছি, যে অর্থ ব্যয় করছি, যেমন মজুরি, কাঁচামাল, খাজনা, সুদ। আর স্পষ্ট ব্যয়, বাজার থেকে সরাসরি ক্রয় করার জন্য যেসব উপাদান আমরা বাজার থেকে সরাসরি ক্রয় করছি, ক্রয় করার জন্য যে ব্যয়টা করছি, সেটা হলো স্পষ্ট ব্যয় বা এক্সপ্লিসিট কস্ট। মজুরি, সুদ, খাজনা এগুলো বাজার থেকে কিনতে হচ্ছে, এগুলো এক্সপ্লিসিট। আর্থিক ব্যয়ের মধ্যে এক্সপ্লিসিট ব্যয়টা অন্তর্ভুক্ত আছে, কিন্তু ঘটনার চেয়ে একটু ডিফারেন্স আছে। তাহলে ওখানে হলো মজুরি, কাঁচামাল, খাজনা, সুদ সবগুলো সব ধরনের ব্যয়, একটা নির্দিষ্ট সব ধরনের ব্যয় যুক্ত আছে। এক্সপ্লিসিট হলো শুধু বাজার থেকে সরাসরি আমরা নিই। বাজার থেকে না নেওয়া ব্যয়ও কিন্তু মানি কস্টের মধ্যে থাকতে পারে। যেরকম দেখো, ইমপ্লিসিট মানে অপ্রকাশিত ব্যয়। অপ্রকাশিত ব্যয় হলো যেগুলো সরাসরি বাজার থেকে আমরা ক্রয় করি না। যেমন উৎপাদকের নিজস্ব মূলধন। কৃষক যখন কোনো কিছু উৎপাদন করে, কৃষকের শ্রমের কিন্তু মজুরিটা ধরে না। অন্যান্য লেবার কস্ট যতই ধরুক, কিন্তু কৃষক তার নিজের শ্রম, বাড়িতে যে তাদের বাচ্চা কাচ্চারা কাজ করে, সেটা কিন্তু ধরে না। সেই কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট থাকলে তার সে শ্রমের ধরে না। নিজের যে মূলধন, আমরা যে কৃষিকাজ বা বিভিন্ন নিজেরা যখন উৎপাদন করি, তাহলে নিজের মূলধনের ব্যয়টা ধরে নেয়, কস্ট অফ ক্যাপিটাল ধরে না। জমি, নিজের জমির যে ব্যয়, এটা ধরে না। একটা ধান উৎপাদন, গম উৎপাদনের ক্ষেত্রে যে অপ্রকাশিত ব্যয় যেগুলো আছে, সেগুলো কিন্তু কস্টিং ধরে না। ধরলে কিন্তু অনেক, আমরা বাজারে যে চাউল যে দামে পাচ্ছি, বা সবজি তরি তরকারি যেরকম যে দামে পাই, এই দামে পেতাম না যদি কস্টিং করে প্রাইসিংটা নির্ধারণ করা হতো। তাহলে প্রকাশিত, স্পষ্ট ব্যয়, অপ্রকাশিত ব্যয়গুলো আমরা বুঝতে পারলাম। এখন প্রকৃত ব্যয়। প্রকৃত ব্যয় কি? প্রকৃত ব্যয় হলো এই উৎপাদনের ক্ষেত্রে ত্যাগ, বেদনা বা মানসিক যন্ত্রণা, মানসিক যে কষ্ট, ত্যাগ, বেদনা। এই টাইমে তো অন্য কিছু করতে পারতো, বা এই সময় যে একটা ঝামেলা আছে, যেরকম ধরো ধান উৎপাদনের সময় কৃষকেরা যখন ধান তোলে, তখন ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এগুলো হতে পারে, যে অনিশ্চয়তা, যার টেনশন হয়, এর জন্য যে মানসিক যন্ত্রণা, সেই ব্যয়টা হলো প্রকৃত ব্যয়। বা বিজনেস যারা হিউজ প্রোডাকশন করছে, বড় বড় কর্পোরেশন, তারা ঝুঁকি নেয়, টেনশন নেয়, কি হবে, তার ইয়েগুলো ডুবে যাবে কিনা, মার্কেট পাবে কিনা, যে এই যে মানসিক যন্ত্রণা, এইটা এইটা হলো প্রকৃত ব্যয়। অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট কি? অপরচুনিটি কস্ট হলো সুযোগ ব্যয়। একটা সুযোগ ছাড়ার জন্য আর একটা সুযোগ গ্রহণ করলাম, যেটা ছেড়ে দিলাম ইমিডিয়েট, তার হলো যে ব্যয়,
সেখান থেকে যে লাভ পেতাম সেটা হলো অপরচুনিটি কস্ট। এই অপরচুনিটি কস্টের একটা উদাহরণ দিলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, ধরো একটা জমিতে একই সাথে গম বা ধান হয়। গম করলে ধান হবে না, ধান করলে গম হবে এখন, বা জব হয়। তা এখন ধরো ধরো ধান করেছে, এখন সে তাহলে গম উৎপাদন করেনি, তাহলে গম থেকে যে প্রফিটটা সে পেত সেই প্রফিটটাই হলো ধান উৎপাদনের অপরচুনিটি কস্ট। কথা কি বোঝা গেল? তার মানে হলো আমরা ধান উৎপাদন করছি, তার জন্য আমরা গম উৎপাদন করছি না। গম উৎপাদন করলে যে আমরা লাভবান হতাম সেটা হলো অপরচুনিটি কস্ট। ধরো আমরা ধান উৎপাদন বাদ দিয়ে, সরিষা বাদ দিয়ে আমরা আলু উৎপাদন করেছি, তাহলে আলু উৎপাদন করলে, সরিষা উৎপাদন করলে যে পরিমাণ লাভ হতো সেই লাভটাই হলো আলু উৎপাদনের অপরচুনিটি কস্ট। মূল কথা হলো একটা সুযোগ গ্রহণ করার জন্য তার কাছাকাছি ইমিডিয়েট পরবর্তী যে সুযোগটা ছিল সেই সুযোগটা, মানে অনেকগুলো সুযোগ থাকতে পারে, তার মধ্যে সর্বোত্তম যে সুযোগটা আমরা ছেড়ে দিয়েছি সেটাই হলো অপরচুনিটি কস্ট। ক্লিয়ার? তার মানে যে সুযোগটা আমরা গ্রহণ করেছি তার জন্য ইমিডিয়েট কাছের যে সুযোগটা আমরা ছেড়ে দিয়েছি সেটাই হলো অপরচুনিটি কস্ট। এইটা বিভিন্ন জায়গায় ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বিভিন্ন জায়গায় লাগবে এই টার্মগুলো। রিয়াল কস্ট, তোমার কস্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই জায়গাগুলোতে পরবর্তীতে লাগবে। সাঙ্ক কস্ট, ডুবন্ত ব্যয় বা নিমজ্জিত ব্যয়। সাঙ্ক কস্ট এইটা তোমাদের ফাইন্যান্সে আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আছে, বিভিন্ন জায়গাতে আছে। সাঙ্ক কস্ট হলো ডুবন্ত বা নিমজ্জিত ব্যয়, যে ব্যয়টা হয়ে গেছে কিন্তু এই ব্যয় থেকে কোনো রিটার্ন পাওয়া যাবে না। ডুবন্ত ব্যয় হলো যে ব্যয়টা তুমি খরচ করে ফেলেছো অলরেডি, সেই টাকাটাও পাবে না, সেখান থেকে কোনো রিটার্নও পাওয়ার সম্ভাবনা নাই, সে ব্যয়টা হলো সাঙ্ক কস্ট, মানে সবই ডুবে গেছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে ডুবন্ত ব্যয় আমরা সাঙ্ক কস্ট বুঝতে পারলাম। এক্সটার্নাল কস্ট, এক্সটার্নাল কস্ট এটা কিছুই নয়, এটা এমন এক ধরনের কস্ট যেটা প্রতিষ্ঠান থেকে উৎপন্ন হয়। এটা কি রকম? কিন্তু এটার ভোগান্তি পায় হলো সোসাইটি। এক্সটার্নাল কস্ট হলো ইজ নট ব্রন বাই ফার্ম, এইটা প্রতিষ্ঠান থেকে সরাসরি সৃষ্টি হয় না এই কস্টটা। তার মানে হলো কোন প্রতিষ্ঠান পরিচালনার জন্য সোসাইটিকে, সমাজ ব্যবস্থায় যে ভোগান্তি ফেলতে হয় পরে, সমাজ ব্যবস্থা, সমাজের পরিবেশে যে ক্ষতিটুকু হয় সেটা হলো এক্সটার্নাল কস্ট। এটা সরাসরি কোনো প্রতিষ্ঠান থেকে হয় না, অনেকগুলো প্রতিষ্ঠানের সমষ্টি। যেরকম এয়ার পলিউশন, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে এয়ার পলিউশন, ধরো ট্যানারি শিল্প, এর জন্য পরিবেশ বা পানি যে দূষণ হয় একটা প্রতিষ্ঠান থেকে নয়, অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে হয়। তাহলে এই যে পরিবেশের প্রতি যে হ্যাম্পার হচ্ছে, ক্ষতি হচ্ছে পরিবেশের, এইটা হলো এক্সটার্নাল কস্ট। এইটা কি? ম্যানুফ্যাকচার ডাজ নট পে দিস কস্ট, এইটা যারা উৎপাদনকারী সরাসরি এর জন্য কোনো কস্ট গ্রহণ করে না, এবং এই কস্টকে ধরে কস্টিং করে না। কোন পণ্যের যখন দাম নির্ধারণ করে তখন এই কস্টটাকে অন্তর্ভুক্ত করে না। ঠিক আছে? যেরকম আমরা বাস, ট্রাক, কার উৎপাদনের জন্য পরিবেশের ক্ষতি হচ্ছে, ধোঁয়া দ্বারা ক্ষতি হয়, সেটাকে কিন্তু কারের প্রাইসিং এর ক্ষেত্রে নির্ধারণ করা হয় না। মানে পরোক্ষভাবে সমাজের যে ক্ষতি করছে এর জন্য যে একটা মূল্য, এটা হলো এক্সটার্নাল কস্ট। শিক্ষার্থী, প্রাইভেট কস্ট, প্রাইভেট কস্ট হলো এইটা প্রতিষ্ঠানের কমোডিটি উৎপাদনের জন্য যে কস্টটা হয়, এইটা এক ধরনের মানি কস্ট। যেমন একটা প্রতিষ্ঠান যে কার উৎপাদন করছে তার জন্য তার যে অভিজ্ঞতাটা হচ্ছে, যেরকম ফর এক্সাম্পল পারচেজ প্রাইস অফ কার রিফ্লেক্ট দ্য প্রাইভেট কস্ট এক্সপেন্স বাই ম্যানুফ্যাকচারার। কোন উৎপাদনকারী কোন পণ্য উৎপাদনের জন্য উৎপাদন করার ফলে তার কিছু অভিজ্ঞতা সৃষ্টি হয় যে কাজ করতে করতে। যেরকম প্রিয় শিক্ষার্থী, যেরকম এই যে আমি যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা নেওয়ার ফলে অনলাইনে, এটা তো আগে অভিজ্ঞতা ছিল না। যদি এটা পেশাভিত্তিক আমি ক্লাসটা নিই, তাহলে এই কাজ করতে করতে কিছু টেকনিক্যাল বিষয় অভিজ্ঞতা হচ্ছে। এই অভিজ্ঞতার ফলে যেরকম আমার ধরো এই যে মাইক্রোফোন এই জায়গাতে লাগালে এক ধরনের সাউন্ড আসছে, এই জায়গাতে বা উপরে নিচে করার ফলে সাউন্ডের কিন্তু ভেরিয়েশন হচ্ছে। এটা প্রথম দিকে বুঝিনি আমি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এক এক জায়গায় এক এক রকম সাউন্ড হচ্ছে। এটা কিন্তু একটা এক্সপেরিয়েন্স।
তাহলে এইটা যদি আমি কস্টিং করি তাহলে এটা প্রাইভেট কস্ট। এখন এই ধরনের যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে করতে তোমরাও দেখো বিভিন্ন কাজ করতে করতে তোমার কিছু নিজস্ব পারসেপশন তৈরি হয়। পারসেপশন তৈরি হলে সেটার জন্য একটা যে কস্টিং সেটা হলো প্রাইভেট কস্ট। সোশ্যাল কস্ট, সোশ্যাল কস্ট কিছু নাই, দুইটা, প্রাইভেট কস্ট এবং এক্সটার্নাল কস্ট। এই দুটা কস্টের সমন্বয়, নিচে দেখো প্রাইভেট কস্ট এবং এক্সটার্নাল কস্ট, এই দুটা কস্টের সমষ্টি হলো সোশ্যাল কস্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আমরা কস্টিং এর বিষয়গুলো আমরা শিখলাম। এখন ব্যয় অপেক্ষক, অপেক্ষকের ঘটনাগুলো জানো কিভাবে অপেক্ষক হয়। অপেক্ষক কিছু নাই, দুই ধরনের ভ্যারিয়েবল, একটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যে সম্পর্ক, তার মানে দুটি পরিবর্তনশীল রাশি বা চলকের যখন নির্ভরশীলতার সম্পর্ক, ইকুয়েশন, একটা ইকুয়েশন আকারে যখন দুটা ভেরিয়েবল ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যখন একটা সম্পর্কে ফাংশনের মাধ্যমে প্রকাশ করব, মানে একটা নির্ভরশীলতার সম্পর্ক তৈরি করব, তখন তাকে বলবে, আমরা কি বলবো, সেটা হলো ব্যয় অপেক্ষক। তাহলে ব্যয় অপেক্ষক দুই রকমের, স্বল্পকালীন এবং দীর্ঘকালীন। স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ব্যয় যে অপেক্ষক, সেই অপেক্ষক গুলো আমরা দেখো, আমরা একটু স্লাইডে ইয়েতে যাই, বোর্ডে যাই। তাহলে এইটা কি রকম হলো শিক্ষার্থী, কস্ট, এটা যদি কস্ট ধরি তাহলে এফ কিউ প্লাস বি, যদি এইভাবে লিখি ফাংশন, এটা হলো স্বল্পকালীন কস্ট, কোন পণ্যের কস্ট, কোন পণ্যের কস্ট। ধরো সি এক্স বি এক্স, এইভাবে যদি লিখি তাহলে এইটা হলো কস্ট, তাহলে ফাংশন অফ এইটা হলো ভেরিয়েবল, এটা ভেরিয়েবল কস্ট, আর এইটা হলো ফিক্সড কস্ট। কিছুই নয় প্রিয় শিক্ষার্থী, তোমরা এর আগে ব্রেক ইভেন এই যে y সমান সমান a প্লাস bx, এই ইকুয়েশনটা বিভিন্ন জায়গায় লাগবে, তোমার বিজনেস ম্যাথে লাগবে, তোমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ লাগবে, তোমার প্রিন্সিপাল ফাইন্যান্স, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন জায়গায় তোমাকে লাগবে। বিষয়টা হলো কস্টটা কি হবে, এটা ভেরিয়েবল কস্ট আর এটা হলো ফিক্সড কস্ট। এটা ফিক্সড, স্বল্পকালে ফিক্সড কস্টটা থাকে স্থির, আর এটা ভেরিয়েবল, এটা যখন ইউনিট বাড়বে সে অনুপাতে বাড়বে, ঠিক আছে, সেটাই আমরা দেখছিলাম। আর যখন এইটা থাকে না, ফিক্সড কস্ট থাকে না, সবগুলোই ভেরিয়েবল হয়ে যায়, সেটা দীর্ঘকালীন। এটা আমরা আজকে আলোচনায় নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো দেখো এখানে সি, সি হলো মোট ব্যয়, আর এফ কিউ পরিবর্তনশীল ব্যয়, আর বি হলো স্থির ব্যয়। আর দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না, ফিক্সড কস্ট থাকে না। কেন থাকে না? দীর্ঘকালে তোমার প্রোডাকশন বাড়ে, তাহলে ফিক্সড কস্টও বাড়ে, তোমার কারখানা বাড়াতে হয়, এক্সপান্ড করতে হয়, বিভিন্ন টেকনোলজি চেঞ্জ করতে হয়, করার ফলে হয় কি ফিক্সড কস্ট আর ফিক্সড থাকে না, ভেরিয়েবল হয়ে যায়। এটা আমরা আসবো পরবর্তীতে আরো প্রমাণের মাধ্যমে। তাহলে ব্যয় অপেক্ষকটা বোঝা গেল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট, সিটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কস্ট, আর ইন্ডিপেন্ডেন্ট হলো ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, ঠিক আছে। তাহলে এই ফিক্সড কস্ট ভেরিয়েবলের উপর নির্ভর করে কস্ট, আর দীর্ঘকালে শুধু ভেরিয়েবল কস্টের উপর নির্ভর করে কস্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আসি পরবর্তী স্লাইডে। আমরা এখন ফিক্সড কস্ট, এখন ফিক্সড কস্ট আসলে কি? ফিক্সড কস্ট আসলে কিছুই নয়, যখন উৎপাদনের একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত, যখন উৎপাদন বাড়ালেও এই ব্যয়টা বাড়ে না। উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে যে ব্যয় বৃদ্ধি পায় না, সেটা হলো ফিক্সড কস্ট। এরকম প্রিয় শিক্ষার্থী, একটু সহজ উদাহরণ দিই। ধরো তোমরা বিভিন্ন মেসে থাকো, বিভিন্ন বাসায় থাকো। ধরো একটা মেস, একটা রুম ভাড়া নিয়েছো বা একটা বাসা ভাড়া নিয়েছো, একটা বাসা নিয়েছো। ধরো তোমাদের ফ্যামিলি মেম্বার হলো 5 জন, 10,000 টাকা দিয়ে একটা বাসা ভাড়া, বা 3 জন 10,000 টাকা দিয়ে বাসা ভাড়া নিয়েছে। সেখানে 5 জন হলেও 5 জনও থাকতে পারো, তোমার 10 জনের থাকতে পারো। তো 10 জন বাড়ালেও ওই 10,000, 5 জন থাকলেও 10,000, 1 জন থাকলে না থাকলেও এই 10,000ই দিতে হবে। তাহলে এটা কি ফিক্সড কস্ট। তার মানে আমরা যতই উৎপাদন বাড়াই, উৎপাদন বাড়ানোর সাথে সাথে এটা বাড়ছে না একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত। রেঞ্জ অতিক্রম করে গেলে তখন ফিক্সড কস্ট আর ফিক্সড থাকে না। শিক্ষার্থী, তাহলে দেখো এটা কি রকম হয় রেখা,
এই যে এরকম আউটপুট, এদিকে কস্ট আর এদিকে টোটাল ফিস কস্ট, এইরকম স্থায়ী, পরিবর্তন হচ্ছে না, সরল রেখা। টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্টটা কি? টোটাল ভেরিয়েবল কস্টটা যদি উৎপাদনের পরিমাণ কমা বা বাড়ার ফলে যদি এই ব্যয়টা পরিবর্তন হয়, তাহলে কি উৎপাদনের পরিমাণ বাড়া বা কমার ফলে এই ব্যয়টা পরিবর্তন হচ্ছে। এখন ধরো একটা পরিবারে একটা মেসে বা তোমাদের হোস্টেলে রান্না, এখন 5 জনে যদি খায় তার জন্য যে চাউল লাগবে 10 জনে খালে তারপর চাউল কি একই পরিমাণ লাগবে? কম বেশি লাগবে। তারপরে যদি কমে যায় তাহলে কম বেশি লাগছে। সেরকম উৎপাদনেও ধরো যে এই একটা কলম তৈরি করার জন্য যে পরিমাণ কাঁচামাল লেগেছে, প্লাস্টিক লেগেছে, যদি একটা জনে জাল লেগেছে 10টা যদি উৎপাদন করি তাহলে বাড়বে, উৎপাদন না করলে 5টা উৎপাদন করলে একরকম লাগবে, 10টা, সে আনুপাতিক হারে বাড়তে থাকে। এই যে পরিবর্তনশীল ব্যয় উৎপাদন বাড়া এবং কমার সাথে আনুপাতিক হারে যখন এই ব্যয়টা বাড়ে, সেইটা হলো টোটাল ভেরিয়েবল কস্ট। ক্লিয়ার? এই রেখাটা দেখো, এদিকে কস্ট, এদিকে আউটপুট, এই রেখাটা এইভাবে উঠছে, একই হারে বাড়ছে না, এটা কিন্তু একটু কমা বাড়া হয়েছে, হতে পারে বিভিন্ন প্রোডাক্টের নেচার অনুপাতে কমা বাড়া হচ্ছে। টোটাল কস্ট, টোটাল কস্ট আর কিছুই নয়, টোটাল কস্ট হলো টোটাল ফিস কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট এর হলো সমন্বয় যেটা হয় সেটাই হলো টোটাল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল ফিক্সড কস্ট, এই দুটা যখন আমরা এক জায়গাতে করব, এই যে দেখো টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট, এইটা প্রিয় শিক্ষার্থী আমরা এইটা বোর্ডে আমরা দেখব। দেখো এটা কিভাবে হচ্ছে প্রিয় শিক্ষার্থী, বোর্ডে একটু লক্ষ্য করো, আমরা যখন আমরা সিঙ্গেল সিঙ্গেল রেখা অঙ্কন করব, এইটা কি? এটা ফিক্সড কস্ট, এইটা হলো ভেরিয়েবল কস্ট, ও এক্স ওয়াই, ও এক্স ওয়াই, এটা এফসি, টোটাল এফসি, টোটাল ভেরিয়েবল কস্ট। ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে এই দুটাকে যখন আমরা টোটাল কস্টে রূপান্তর করব তখন কি রকম হবে? দেখা যাচ্ছে এক্স ওয়াই, এখানে কস্ট, ঠিক আছে, এটা কোয়ান্টিটি, কোয়ান্টিটি। এখন এই যে ফিক্সড কস্টটা আগে আমরা অঙ্কন করে নিই, টোটাল এফসি, টোটাল ফিক্সড কস্ট, ঠিক আছে। এখন এই রেখাটা, এই রেখার ভ্যালুটা এখান থেকে শুরু হবে, সিঙ্গেল লাগালে 0 থেকে, আর যখন আমরা টোটাল কস্ট এই পর্যন্ত হয়ে গেল, এখান থেকে স্টার্ট হলো ভেরিয়েবল কস্ট। তাহলে এইটা হলো টোটাল কস্ট রেখা হয়ে গেল। দেখো এইটা এখান থেকে এইটা, এইটুক হলো টোটাল ভেরিয়েবল কস্ট, আর এইটুক হলো টোটাল ফিক্সড কস্ট, আর এই গোটাটাই হলো টোটাল কস্ট। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? এখন দেখো এই দুই দুই চিত্রটাকে একটা চিত্রে যখন আমরা মার্জ করছি তখন চিত্রটা ধারা কেমন হচ্ছে, আমার এই যে এইটুক হলো ফিক্সড কস্ট, এইটুক ফিক্সড কস্ট, এখান থেকে এইটুক ফিক্সড কস্ট হলো ফিক্সড কস্ট আনলাম, আর টোটাল ভেরিয়েবল কস্ট এখান থেকে এই যে এই গ্যাপটা, এইটা হলো ভেরিয়েবল কস্ট টোটাল, আর এই টোটাল ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট মিলে হচ্ছে কি টোটাল কস্ট। তার মানে এখান থেকে এইটুক, এই যে এইটুক রেখাটা হলো টোটাল কস্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ধরতে পেরেছো বিষয়টা। এই জন্য এই যে দেখো এটা টোটাল কস্ট লেখা আছে, এই যে এখান থেকে শুরু হয়েছে টোটাল কস্ট, আর এই যে দেখো ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট, মানে এইটুক ছিল আলাদা, মানে দুটো চিত্রকে মার্জ করে দিয়ে এই যে টোটাল কস্ট। ক্লিয়ার? শিক্ষার্থী, আমরা এখন আসি এভারেজ ফিক্সড কস্ট। এভারেজ ফিক্সড কস্ট হলো কি, টোটাল ফিক্সড কস্টকে টোটাল কোয়ান্টিটি দিয়ে আমরা যখন ভাগ দিব তখন সেটা হলো এভারেজ ফিক্সড কস্ট। তাহলে এভারেজ ফিক্সড কস্ট হলো যে রেখা সেই রেখাটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম আমরা দেখি, বোর্ডে দেখি।
এই যে আমরা এইটা হলো টোটাল ফিক্সড কস্ট রেখা ধর। তাহলে এই রেখা হলে যখন আমরা উৎপাদন বাড়াতে থাকবো, উৎপাদন না করলেও এখানে হবে, করলে হবে, তাহলে আমার কি হবে, তখন এভারেজ কস্ট এইরকম হয়ে চলে যেতে থাকবে, এরকম। সেটাই হলো এই যে এখানে, মানে আমার কোয়ান্টিটি যত বাড়বে, তার মানে আমি যে উদাহরণটা দিলাম, একটা বাসার যদি 10,000 টাকা বাড়া হয়, 5 জন থাকে তাহলে 5 দিয়ে ভাগ, তাহলে 2,000। 10 জন থাকলে 10 দিয়ে ভাগ, যদি 20 জন থাকি তাহলে 20 দিয়ে ভাগ, তাহলে কি হবে, এভারেজ কস্টটা কমতে থাকবে। ক্লিয়ার? এরকম প্রোডাকশনের ক্ষেত্রে আমার প্রোডাকশন ইউনিট যত বাড়বে, ফিক্সড কস্ট তত কমতে থাকবে, তখন কার্ভটা, এই যে এভারেজ ফিক্সড কস্ট কার্ভটা এইরকম হবে। ক্লিয়ার? তারপরে আমরা আসি এভারেজ ভেরিয়েবল কস্ট। এভারেজ ভেরিয়েবল কস্ট হলো টোটাল ভেরিয়েবল কস্টটাকে টোটাল কোয়ান্টিটি দ্বারা যদি আমরা ভাগ দিই, মানে কতটুকু উৎপাদন করেছি সেটা দ্বারা যদি আমরা ভাগ দিই, তাহলে আমরা সেটা হলো টোটাল ভেরিয়েবল কস্ট পাবো। টোটাল ভেরিয়েবল কস্টের বিষয়টা হলো কি, দেখো, প্রথমে কস্টটা কমতে থাকে, একটা নির্দিষ্ট লেভেল পর তখন বাড়তে থাকে। তার মানে হলো ভেরিয়েবল কস্টটা যখন আমরা কোয়ান্টিটি বাড়াতে থাকি, তখন সেই কোয়ান্টিটি বদলতে ভেরিয়েবল কস্টটা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত তারপর আর কমে না। এরকম একটা বাসাতে 10 জন মানুষের রান্না হয়েছে, যদি আরেকজন মানুষ আসে 11 জন, 10 জনকে ভেঙে 11 জন খাওয়া যায়, 12 জনও খাওয়া যেতে পারে, কিন্তু 10 জনের খাবার 15 জন বা 20 জনে যদি খায়, তাহলে কিন্তু যাবে না, তখন কিন্তু এই কস্টটা আর কমবে না। একটা ওই জন্য একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কমে, কমা পর আর কমে না, তখন বাড়তে থাকে, ইউনিটে বাড়তে। তার মানে তোমরা একটা চা খাচ্ছ, 10টা চাকে ভেঙে তোমরা সেটাকে 12টা করতে পারো, 2টা বাড়ালে সেটা ভেঙে চুরে খেতে পারো, কিন্তু 10টা চাকে যখন তোমরা 20টা চা করবে, 25টা চা করবে, তখন আর কিন্তু বাড়বে না। অনেকে তোমরা ছাত্রছাত্রীরা আসছো বিভিন্ন স্টলে যে এইরকম চা ভেঙে চুরে খাও বা কোনো জিনিস ভেঙে চুরে খাও, কিন্তু ঘটনা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রেও এই বিষয়টা হলো কি, যখন আমরা কি করি, প্রোডাকশন ইউনিট বাড়াতে থাকি, তখন ব্যয়টা প্রাথমিক অবস্থায় একটু কমলেও পরবর্তীতে আর কমে না, তখন বাড়তে থাকে। এই হলো টোটাল এভারেজ ভেরিয়েবল কস্ট। এভারেজ টোটাল কস্ট, এভারেজ টোটাল কস্ট আর কিছুই নয়, আমরা যে টোটাল কস্টটা ছিল, মানে টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট, এই দুটার সমষ্টি করে কোয়ান্টিটি দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে এইরকম হবে। তাহলে কি ছিল, আমরা এভারেজ টোটাল কস্টটা নিচের দিকে নেমে যাচ্ছিল এরকম, আর ভেরিয়েবল কস্টটা প্রথম দিকে নিচে নেমে উপর দিকে উঠছিল। তাহলে এইটা দুটা যদি একসাথে করি, তখন আমাদের কি হবে, এই যে দেখো, রেখাটা প্রথম দিকে নামবে, নামা পর তখন বাড়বে, বাড়তে থাকবে। তার মানে ফিক্সড কস্টে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কমা পর আর কমবে না। ধরো একটা বাসাতে তোমরা 10 জন থাকছো, যদি 20 জন 25 জন থাকো, তাহলে একটা ক্যাপাসিটির বাইরে চলে যাবে। একটা গাড়িতে লোডিং ক্যাপাসিটি আছে, তার বেশি যদি তোলো, তাহলে তখন ওই গাড়িটা হবে না, তখন ফিক্সড কস্ট বাড়াতে হবে। একটা প্ল্যান্টের ক্যাপাসিটি যখন বাড়তে থাকবে, তখন কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর এইটা আর হবে না। ঠিক আছে? তাহলে টোটাল এভারেজ টোটাল কস্ট আমরা পেলাম কি করে, সেই পেলাম হলো আমরা টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল ফিক্সড কস্টে যোগ করে টোটাল কোয়ান্টিটি দ্বারা ভাগ করলে আমরা পাবো তার রেখাটা, চিত্রটা এইরকম। প্রিয় শিক্ষার্থী, মার্জিনাল কস্টটা কি, প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয় অতিরিক্ত একক, মানে আমরা 10 ইউনিট উৎপাদন করেছি, 11 ইউনিট উৎপাদন করলে কস্টটা কতটুকু বাড়ছে, সেইটাই হলো মার্জিনাল কস্ট। তার মানে অতিরিক্ত একক উৎপাদনের জন্য অতিরিক্ত আমাদের টোটাল কস্ট কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেটাই হলো মার্জিনাল কস্ট। তাহলে মার্জিনাল কস্ট হলো চেঞ্জ অফ টোটাল কস্ট ডিভাইডেড চেঞ্জ অফ টোটাল কোয়ান্টিটি। ক্লিয়ার? যেরকম দেখো, এই যে দেখো এটা কিরকম, আমরা আসি, আমরা মার্জিনাল কস্ট সমান চেঞ্জ অফ টোটাল কস্ট ডিভাইডেড চেঞ্জ অফ কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি। তার মানে আমরা 10,000 ইউনিট উৎপাদন করেছি, 10,001 ইউনিট উৎপাদন করলে, 10,000 এর জন্য যে টোটাল কস্ট, 10,001 ইউনিট উৎপাদন করলে আমার পরিবর্তন করছে কত হচ্ছে, টোটাল
মানে কস্টে কত, তার মানে টোটাল কস্টের পরিবর্তন কিভাবে হচ্ছে 1 ইউনিট বাড়ানোর বা কমানোর ফলে, সেইটার চেঞ্জিং হলো মার্জিনাল কস্ট। তাহলে মার্জিনাল কস্ট হলো চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড চেঞ্জ ইন টোটাল কোয়ান্টিটি। ক্লিয়ার? সেই মার্জিনাল কস্টের রেখাটাও প্রথম দিকে মার্জিনাল কস্ট কমতে থাকলেও পরবর্তীতে আমার সেটা বেড়ে যায়। এটা কারণ এর মধ্যে তো ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট দুটার সমন্বয় আছে, দুটার মাধ্যমেই তো টোটাল কস্ট হয়। এই টোটাল কস্টের নেচারের উপর ভেরিয়েবল এবং ফিক্সড কস্টের, তার মানে সি সমান সমান এফ কিউ প্লাস বি, এই যে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট এইটার যে নেচারের উপর এইটা নির্ভর করে বাড়া কমা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আসি, এখন আমরা একটা সম্পর্ক দেখব। এতক্ষণ যে কস্ট গুলো পড়েছিলাম, কস্ট গুলোর পড়ার ক্ষেত্রে আমরা অনেকগুলো কস্ট দেখলাম। দেখো একটা টেবিল দেখো, লক্ষ্য করো। প্রথমে ইউনিট, 6 ইউনিট, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট। তাহলে দেখো ইউনিট 0, উৎপাদন করি বা না করি টোটাল ফিক্সড কস্ট সমান সব ক্ষেত্রে। টোটাল ভেরিয়েবল কস্ট, উৎপাদন নাই 0, তাহলে টোটাল কস্ট 0। এই টোটাল ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট যোগ করে নিচে দেওয়া আছে কোন কলামের সাথে কোন কলাম। তাহলে 1 ইউনিটের জন্য 10, এখানে 4, তাহলে 14। তাহলে মার্জিনাল এভারেজ ফিক্সড কস্ট, তাহলে এই ফিক্সড কস্টকে কোয়ান্টিটি দ্বারা ভাগ 10, আর ভেরিয়েবল কস্ট 4 কে 1 দ্বারা ভাগ। এভারেজ কস্ট কত হবে? 14 ডিভাইডেড 1। আর এখানে মার্জিনাল কস্ট হলো এখানে 4, যে 4। তাহলে 2 নাম্বার ইউনিট যখন যাবে, 2 নাম্বার ইউনিটে 10, 7, 17, দেখো এখানে 5, তাহলে 5 কি এই 10 কে 2 দিয়ে ভাগ, আর 7 কে 2 দিয়ে ভাগ 3.5। তাহলে এইটা কি হবে? 5 3 8, 8.5। আর এটা 3 আসলো কি করে? এই যে 7 এর মধ্যে 4 বার, তাহলে এইভাবে আসলো। এখন মূল লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, টোটাল কস্ট ভেরিয়েবল কস্ট যাচ্ছে এন, টোটাল কস্ট দেখো এই যে 19, 3 নাম্বার ইউনিট উৎপাদন পর্যন্ত 19 পর্যন্ত 17, 18, 19 বেড়েছে, 19, 21, ঠিক আছে। তারপর 24, 29, তাহলে বাড়ছে। এদিকে দেখো যে হারে বাড়ছে 20, 21 এইভাবে বাড়ছে, ঠিক আছে। তাহলে টোটাল কস্ট যেহেতু ফিক্সড আছে, এটাও বাড়ছে, এটাও বাড়ছে। এখন এভারেজ ফিক্সড কস্টের যে বিষয়গুলো দেখো, এই যে দেখো কমছে 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 কমছে, এখানেও কমছে, এখানে কমছে। এভারেজ ভেরিয়েবল কস্ট এই যে দেখো 3rd ইউনিট পর্যন্ত কমেছে 3, তারপরে এখানে কমেছে, এই পরে 2.7, এই 2.7 এর পর বেড়ে গেছে। তার মানে 4th ইউনিটের পর আমাদের এভারেজ ভেরিয়েবল কস্ট আর কমেনি, বেড়ে গেছে। আমরা যে রেখাতেও দেখছিলাম বেড়ে যাচ্ছে। তাহলে এভারেজ কস্টও দেখো কি হচ্ছে, এইটা এভারেজ কস্ট আস্তে 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 কমছে। প্রথম দিকে কমার হার একটু বেশি হলেও পরের দিকে কমার হার কম। মার্জিনাল কস্ট কি হচ্ছে, এই যে দেখো 4th ইউনিট পর্যন্ত কমছে, তারপরে কিন্তু আবার বাড়ছে। তাহলে মার্জিনাল কস্ট একটা লেভেল পর্যন্ত কমে বাড়ছে। তাহলে এই জিনিসগুলো আমরা বুঝলাম, এই জিনিসগুলো বুঝলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম যে দেখো একটার সাথে আরেকটার সম্পর্ক এরকম আছে। এখন মোট গড় ব্যয় আর মোট পরিবর্তনশীল ব্যয়, মোট গড় স্থির ব্যয়, প্রান্তিক ব্যয়। তাহলে মোট গড় ব্যয় বুঝতে পারছো, এবং গড় পরিবর্তনশীল ব্যয় আমরা দেখেছি, গড় স্থায়ী ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক। দেখো চিত্র আমরা আগের টেবিলে দেখাইছি, টেবিলগত সংখ্যাত্মক একটা সম্পর্ক দেখাইছি। এখন আমরা চিত্রে আসি, গ্রাফে আসি। তাহলে দেখো এই গ্রাফটাকে কি হয়, তাহলে প্রথমে মোট গড় ব্যয়, টোটাল এভারেজ টোটাল কস্ট। এই যে এভারেজ টোটাল কস্ট দেখো প্রথমে দিকে কমছে কমছে কমছে, এই যে এই লেভেলে আসা পর আর কমেনি, তারপর বাড়ছে। তারপরে কি গড় পরিবর্তনশীল ব্যয় ভেরিয়েবল কস্ট প্রথম দিকেও কমছে, কমা পর আস্তে 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 বাড়ছে। তারপরে কি হলো,
গড় স্থায়ী ব্যয়, এই যে স্থায়ী ব্যয় আস্তে 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 কমছে কমছে, প্রথম দিকে কমার হার কম বেশি, পরের দিকে কম। তাহলে এভারেজ ফিক্সড কস্ট আর এভারেজ ভেরিয়েবল কস্ট এই দুই রেখার সমন্বয়ে এভারেজ টোটাল কস্ট। কথা কি বোঝা যাচ্ছে? এই দুটা সমন্বয়ে, ওই জন্যই দেখো এভারেজ ফিক্সড কস্ট আর এভারেজ ভেরিয়েবল কস্টের উপর দিয়ে টোটাল কস্ট লেখা যাচ্ছে। এখন মার্জিনাল কস্ট কি? মার্জিনাল কস্ট প্রথমেই কমছে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বেশি হারে কমছে, তারপরে না কমে আবার বাড়ছে, যেটা আমরা আগের টেবিলেও লক্ষ্য করেছি। যেটা লক্ষ্য করো, এই যে মার্জিনাল কস্ট আমার একটা লেভেল পর্যন্ত আসছে, তারপরে কিন্তু আবার দ্রুত গতিতে বাড়ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সম্পর্কগুলো বুঝতে পারলাম, কারণ একটা ব্যয়ের সাথে আরেকটা ব্যয়ের সম্পর্ক আছে, কারণ ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট মিলে টোটাল এভারেজ টোটাল কস্ট, এবং মার্জিনাল কস্ট মানে অতিরিক্ত একক উৎপাদন করতে গেলে যে পরিমাণ ব্যয়ের পরিবর্তন হয় সেটা হলো মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কিভাবে চেঞ্জ হচ্ছে এই সম্পর্কগুলো আমরা দেখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখি গড় ব্যয়, এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট, এই দুই কস্টের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য, এই জিনিসগুলো আমরা এখন দেখব। তাহলে আমরা ডান দিকে চিত্র দেখেছি, তাহলে বাম দিকে আমরা একটু কথাগুলো বোঝার চেষ্টা করি। চিত্রগুলো দেখো, উৎপাদনের প্রাথমিক অবস্থায় কি হয়, এই যে দেখো, এই যে মার্জিনাল কস্টটা কমছে যে হারে, তার চেয়ে বেশি হারে মার্জিনাল কস্ট যে হারে কমছে, তার চেয়ে কম হারে কমছে এভারেজ কস্ট। তার মানে এভারেজ কস্ট যে হারে কমে, মার্জিনাল কস্ট তার চেয়ে বেশি হারে কমে। তাহলে এভারেজ কস্ট বেশি, উপরে আছে যেহেতু এভারেজ কস্ট বেশি, মার্জিনাল কস্ট বেশি। কিন্তু একটা লেভেল পর্যন্ত এসে দুই কস্ট এই যে পি বিন্দুতে সমান হয়ে যায়। তাহলে সমান হলে কি হয়, এসি রেখা আর এমসি রেখা সমান। এই যে দেখো, হলুদ কালি দিয়ে আমরা কালার দিয়ে করা আছে। তাহলে প্রথমে উৎপাদনের প্রাথমিক অবস্থায় আভ্যন্তরীণ এবং বহির্ব্যয় সংশোধনের কারণে, অ্যাডজাস্টমেন্টের কারণে এসি রেখা বেশি হয়, এভারেজ কস্টটা বেশি থাকে, মার্জিনাল কস্টটা কম থাকে। কিন্তু দ্বিতীয় পর্যায়ে আসা দুটা ব্যয় সমান হয়ে যায়, এসি এবং এমসি সমান। থার্ড লেভেলে এসে এসি চেয়ে এমসি বড় হয়ে যায়, মার্জিনাল কস্ট এভারেজ কস্টটা কম হয় আর মার্জিনাল কস্টটা বেশি হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের এই তিনটা শর্তের সাথে এইটা মিলে গেল। তাহলে হলো কি, তাহলে মূল বিষয়টা হলো কি, দেখো আমরা একটু আমরা স্লাইডে যাই। তাহলে আমরা কি হচ্ছিলাম দেখো, একটু বোর্ডে আসি। তাহলে আমাদের 0x1 এদিকে কস্ট, এদিকে কোয়ান্টিটি, কিউ দ্বারা কোয়ান্টিটি। এখন ব্যাপারটা হলো মার্জিনাল কস্ট আর এভারেজ কস্ট। শিক্ষার্থী, তাহলে এইটা হলো ভারসাম্য বিন্দু, এটা হলো কি পাই যা। এগুলো এই যে সিম্বল যেটা ব্যবহার, তোমরা মনে রাখবে এই সিম্বল ব্যবহার মূল বিষয় না। মূল বিষয় তোমরা যে কোনো সিম্বল ক খ গ ঘ এ বি সি ডি ওয়াই জেড যে কোনো ব্যবহার করতে পারো, কিন্তু বর্ণনার সময় তুমি যে বুঝছো যে ঘটনাটা, সেটা তুমি এই চিত্রের সাথে মিল করে। প্রিয় শিক্ষার্থী, অনেক তোমাদের সহপাঠী বন্ধু আমাকে মেল করছে, মেল নাম্বার দেখে, যে তারা এই প্রবলেমটা ভুগে। আসলে তুমি যদি চিত্রটা বুঝে পড়ো তাহলে তোমার লেখাটা কিন্তু সহজ হয়, কিন্তু তোমরা যদি মুখস্থ করতে যাও, এটা জ্যামিতির মতো বিষয়। মুখস্থ করতে গেলে তুমি যে বিষয়টা মুখস্থ করতে গেলে ছবি আঁকানোর সময় তার সাথে যে মার্কিং গুলো করলে এ বি সি ডি যা লিখলে এটার মিল হলো না, তাহলে বর্ণনার সাথে চিত্রগুলো মিললো না, তাহলে তুমি জিরো পেয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, চিত্রটা বোঝো। তাহলে কি হলো এখানে, যে মার্জিনাল কস্ট, তাহলে প্রথম শর্ত ছিল কি আমাদের, এক নাম্বার শর্ত ছিল এসি এসি বড় হবে এমসি। তাহলে প্রথম শর্তে দেখো এসি, যে এসি বেশি এমসি চেয়ে। দ্বিতীয় শর্তে ছিল এসি
সমান সমান হলো এমসি। এই যে এই বিন্দুতে দ্বিতীয় পর্যায়ে এসে কি হয়েছে, এসি এবং এমসি রেখা সমান হয়ে গেছে। তৃতীয় লেভেলে আসা থার্ড লেভেলে আসা হয়েছে কি, এমসি বড় এসি, যে এমসি বড় এসি। তাহলে এইটা তিনটা সত্য, এটা সম্পর্ক। তাহলে প্রথম পর্যায়ে কি হয়, কস্ট গুলো কারেকশন হয়। কারেকশন হলো এভারেজ কস্ট এবং ভেরিয়েবল কস্ট গুলো কারেকশন হওয়ার জন্য এসি যে হারে কমছে তার চেয়ে বেশি হারে এমসি কমছে। একটা লেভেলে এসে দুটো সমান হয়ে যায়, তারপরে এমসি বাড়ছে আর এসি বেশি কমছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই জিনিসটা তোমরা ধরতে পেরেছ। তাহলে আমরা এখন এই সম্পর্কটা দেখলাম এবং পার্থক্যটাও তোমরা এখন বলতে পারবে। সম্পর্ক পার্থক্য একটু বুঝে লিখলেই হবে। এখন আসো, স্বল্পকালে গড় স্থির ব্যয় মানে শর্ট টার্ম, একটা শর্ট টার্ম প্রোডাকশন, একটা লং টার্ম। স্বল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য যদি তুমি এই প্রোডাকশনটা করো, কারখানা চালাও, তাহলে কি রকম হবে, আর দীর্ঘমেয়াদে যদি করো তাহলে তাহলে আমাদের কি বলছে, আমাদের বলছে স্বল্প মেয়াদে যদি আমরা উৎপাদন করি, সেই উৎপাদন সমপরাবৃত্তাকার মানে এই যে দেখো ইউটার্ন, এই যে টার্ন নেওয়াটা, এটা হলো সমবৃত্তাকার বলা হয়। তাহলে এইরকম রেখা কেন উৎপন্ন হয় স্বল্পকালে গড় স্থির ব্যয়ে, এভারেজ ফিক্সড কস্টে কেন হয়? এখন প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখাচ্ছিলাম, আমরা দেখাচ্ছিলাম ও এক্স ওয়াই, ঠিক আছে, এইটা তো ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট। যখন এভারেজ ফিক্সড কস্ট আমরা ধরবো, তখন এই ফিক্সড কস্টটা আমরা এইরকম করছিলাম রেখা, একটা নির্দিষ্ট লেভেলে যা আবার কিন্তু বাড়তে, সেই বাড়াটা এইরকম হতে পারে। শূন্য হয়ে যায় না? তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে জিনিসটা দেখি তাহলে তোমরা ধরতে পারবে। তাহলে দেখো, কোয়ান্টিটি 1 ফিক্সড কস্ট ভাগ দিলাম 2 ইউনিট 50 ভাগ, থার্ড ইউনিট 3 দিয়ে ভাগ, ফোর্থ ইউনিট ভাগ দিলাম। তার মানে আমার একটা নির্দিষ্ট স্বল্পকালে এইরকম চলতে থাকে। এখন মূল বিষয়টা হলো তাহলে দেখো, এই যে দেখো 100 ইউনিট 1, 50 ইউনিট বি 2, তারপরে কষ্ট যখন 33.33 তখন 3, তারপরে 25 4, এই রেখাগুলো অঙ্কন করলে এই রকম ঢাল হয়ে যাবে। তাহলে আকৃতি পরাবৃত্তাকার মানে একটা বৃত্তচাপের মতো তৈরি হয়। এইটা হলো স্বল্পকালের জন্য। তাহলে মূল বিষয়টা হলো, তোমরা ধরতে পেরেছো যে আমরা ইউনিট যত বাড়াতে থাকবো, এভারেজ ফিক্সড কস্ট তখন কমতে থাকবে। স্বল্পকালের জন্য যে জিনিসটা হয়, তোমাদের জিনিসটা ধরা দিই, স্বল্পকালের জন্য যে জিনিসটা হয়, স্বল্পকাল মানে একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, নির্দিষ্ট রেঞ্জে ফিক্সড কস্ট বাড়ে না। দীর্ঘকালে ফিক্সড কস্টটা বেড়ে যায়, কারণ তখন প্রোডাকশন বা আমার কারখানার লেভেলটা যখন আমরা বাড়াতে থাকবো, তখন সেই জিনিসটা আর ফিক্স থাকবে না। কিন্তু স্বল্পকালে ফিক্সড কস্ট যেহেতু ফিক্স থাকে, মানে এটা চেঞ্জ হয় না, প্রোডাকশন ইউনিট যত আমরা বাড়াতে থাকবো, ধরো এটা ফিক্সড কস্ট, তখন আমাদের কি হয়, এটা আস্তে 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 কমতে এরকম থাকবে। হয়তো জিরো হবে না, কিন্তু এইরকম ঢাল হতে থাকবে। তাহলে এইটা হলো পরাবৃত্তাকার। তার মানে আমার একটা কার্ভ, বৃত্তের একটা কার্ভ যেমন তৈরি হয়, সেই রকম কার্ভের মতো তৈরি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারলে, যদি আমরা, তার মানে কি, তার মানে হলো আমরা ফিক্সড কস্ট গুলোকে যদি অপটিমাম ইউজ করতে পারি, তাহলে আমার প্রোডাকশন কস্ট কমে যাবে। মানে এভারেজ ফিক্সড কস্ট, ইউনিট যত বাড়াবো, তাহলে এভারেজ ফিক্সড কস্ট তখন কমতে থাকবে, কারণ ভেরিয়েবল কস্ট ইউনিট আকারে বাড়লেও তখন ফিক্সড কস্ট যেহেতু কমে যাচ্ছে, তাহলে তার প্রভাব টোটাল কস্টে পড়বে। প্রোডাকশন কস্ট যদি আমাদের কমতে থাকে, তাহলে আমরা
বাজারে টিকে থাকতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখি স্বল্পকালে এভারেজ ফিক্সড কস্ট দেখলাম। এখন দেখো স্বল্পকালে গড় গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয় কেন? স্বল্পকালে আমাদের ইউ আকৃতির হয় কেন সেই জিনিসটা আমরা দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো মূল বিষয়টা হলো স্বল্পকালে আমাদের গড় ব্যয়। তাহলে গড় ব্যয়ের মধ্যে কি আছে? এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট, আমরা যেটা বলছিলাম এর আগে পড়েছি। তাহলে এসএসি, এটা এস হলো শর্ট টার্ম এভারেজ কস্ট। তাহলে স্বল্পকালে স্বল্প মেয়াদি, এস দ্বারা শর্ট টার্ম, এল দ্বারা লং টার্ম বোঝানো হয়েছে। এস হলো শর্ট টার্ম, এস হলো স্বল্পকালে এভারেজ কস্টটা নির্ভর করবে কি, এই যে দেখো এভারেজ ভেরিয়েবল কস্ট আর এভারেজ ফিক্সড কস্ট। তাহলে এভারেজ ফিক্সড কস্ট রেখা এইভাবে আস্তে আস্তে নামছে, আর এভারেজ ভেরিয়েবল কস্ট প্রথম দিকে কমে বাড়ছে। তাহলে এই দুই কস্টে যখন আমরা এভারেজ করব তখন এটা দেখো এই যে ইউ আকৃতির হবে, এই দিকে নেমে তারপর উঠতে থাকবে। তার মানে প্রথম দিকে কমবে পরের দিকে উঠবে। কেন হয়? তার মানে এই দুটো ব্যয় যেহেতু সমন্বয় করি, গড় ব্যয় কি হয়? গড় ব্যয় হলো গড় স্থির ব্যয় ফিক্সড কস্ট, আর গড় ব্যয় হলো গড় পরিবর্তনশীল ব্যয়। এই দুই ব্যয় সমন্বয় করার ফলে আমাদের চিত্রটা ইউ আকৃতির হয়ে যায়, কারণ ইউনিট যত বাড়তে থাকবে এভারেজ ফিক্সড কস্ট তত কমতে থাকবে কমতে থাকবে। তাহলে কমতে থাকলে এই যে দেখো আমার কি হবে, এই দুটো সমন্বয়ে এই যে কমছে কমছে কমছে, যখন ভেরিয়েবল কস্ট উঠছে তার একটু পর থেকেই কিন্তু আবার গড় ব্যয়টা উঠছে, কারণ ফিক্সড কস্ট কমতে থাকলেও যেহেতু ভেরিয়েবল কস্ট আবার বাড়ছে তার প্রভাবে এটা বাড়তে থাকে। তাহলে স্বল্পকালে আমাদের হলো গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয় ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টের প্রভাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা শেষ প্রান্তে আসছি, এই স্লাইডটা দিয়ে আমরা শেষ করব। তাহলে দেখো দীর্ঘকালে লং টার্ম, দীর্ঘকালে এভারেজ কস্ট মানে দীর্ঘমেয়াদী সময়ের জন্য যদি আমরা কস্ট নির্বাচন করি, সে খরচ রেখা এনভেলপ আকৃতি, খাম আকৃতির এনভেলপ আকৃতি, এই যে এই রকম একটা রেঞ্জ নিয়ে হয়। কেন কেন হয়? ব্যাপারটা হলো আমাদের স্বল্পকালে যে রেখা, স্বল্পকালে বিভিন্ন শর্ট টার্মে ছোট ছোট শর্ট টার্মের বিভিন্ন উৎপাদকের রেখাটা পরিবর্তনশীল ব্যয় বিভিন্ন রকম হয়। তার দীর্ঘকালে সকল ব্যয় পরিবর্তনশীল। দীর্ঘকালে কি হয়? ফিক্সড কস্ট ফিক্স থাকে না, ভেরিয়েবল কস্ট তো আছেই। ফিক্সড কস্ট কি? দীর্ঘকালে তোমার প্রোডাকশন ইউনিট বাড়াতে থাকলে তোমার টেকনোলজি চেঞ্জ হতে পারে, তোমার হিউম্যান রিসোর্স বাড়াতে হতে পারে, প্ল্যান্টের কারখানা বাড়াতে হতে পারে, সেই কারণে ফিক্সড কস্ট আর ফিক্স থাকে না, ভেরিয়েবল হয়ে যায়। দীর্ঘকালে কোনো ব্যয় ফিক্স নয়। তাহলে দীর্ঘকালে পরিবর্তনশীল ব্যয় চেঞ্জ হয়ে যায়, মানে ফিক্সড কস্ট চেঞ্জ হয়ে যায়। উৎপাদন বাড়ানোর ফলে আমাদের বিনিয়োগ বাড়াতে হয়। স্বল্পকালীন ব্যয়রেখা যে বিন্দুতে ফার্মের অসংখ্য ভারসাম্য বিন্দু প্রকাশ করে সেগুলো যোগ করলে দীর্ঘ গড় ব্যয়রেখা পাওয়া যায়। চিত্রে আসো, চিত্রে আসলে আমাদের ক্লিয়ার হবে। তাহলে দেখো এই যে SAC1, এটা হলো একটা শর্ট টার্ম গড় ব্যয় এভারেজ কস্ট, সেইটা রেখা হলো এই যে সেই রেখা, এই যে ডি বিন্দুতে ভারসাম্য, আবার এ বিন্দুতে ভারসাম্য, মানে দুটা ভারসাম্য হতে পারে। এই বিন্দুতে প্রত্যেকটা বিন্দুতে ভারসাম্য নিরপেক্ষ রেখা যেটা আছে ছিল। আর এই যে SSC2, এইটা একটা শর্ট টার্ম এভারেজ কস্ট। এখানে দেখো এই যে সি বিন্দুতে ভারসাম্য বা আই বিন্দুতে, সংক্ষিপ্ত যখন আমরা প্রকাশ করছি সেটা হতে পারে। আবার যখন এই যে SSC3, এখানে দেখো এল বিন্দুতে ভারসাম্য, বি বিন্দুতে ভারসাম্য। এখন ব্যাপারটা হলো দীর্ঘকাল, এটা হলো স্বল্পকালে, কিন্তু দীর্ঘকালে এই প্রত্যেকটা প্রোডাকশনের ভারসাম্য বিন্দুকে স্পর্শ করে যদি আমরা একটা রেখা অঙ্কন করি, সেই রেখাটা কি হচ্ছে? এলএসি। এলএসি কি হচ্ছে? এখানে বি বিন্দুতে, এটা কি সি বিন্দুতে, এল বিন্দুতে। তাহলে এই যে এখানে ভারসাম্য এই পরিমাণ যদি উৎপাদন করে তাহলে সে বেনিফিট হবে, এখানে যদি এই উৎপাদন করে তাহলে বেনিফিট হবে। তাহলে এই রেখাটা কি হচ্ছে? যে এনভেলপ আকৃতির হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বোর্ডে যাই, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। তাহলে দীর্ঘমেয়াদে যদি আমরা উৎপাদন করি, আমরা এভারেজ
লং টার্ম এভারেজ কস্ট, দীর্ঘমেয়াদে এভারেজ কস্টটা কি রকম হবে? এভারেজ কস্ট এই জিনিসটা কি হবে? এই জিনিসটা হলো টোটাল এভারেজ ফিক্সড কস্ট প্লাস টোটাল এভারেজ ভেরিয়েবল কস্ট। এই তো এখন মূল ব্যাপারটা হলো তো এটা তো পরিবর্তনশীল, চেঞ্জ হচ্ছে, আর এইটাও পরিবর্তনশীল হয়ে যায়। কেন পরিবর্তনশীল হয়ে যায়? স্বল্প মেয়াদে এটা ফিক্সড থাকে, ঠিক আছে, টোটাল কস্টটা মানে ফিক্সড কস্টটা, টোটাল ফিক্সড কস্টটা স্বল্পকালে, কিন্তু দীর্ঘকালে কি হয়, এটা যেহেতু আমার প্রোডাকশন ইউনিট, নতুন বিনিয়োগ, কারখানা এক্সপান্ড সবকিছু, তাহলে এটাও ভেরিয়েবল হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এটা যদি যখন চেঞ্জ হয়ে যায় তার মানে দুটোই পরিবর্তনশীল ব্যয় হয়ে যায়। দুটো পরিবর্তনশীল ব্যয় হওয়ার জন্য আমার রেখা কি রকম হয়? তাহলে দেখো আমরা 0x1, তাহলে প্রিয় শিক্ষার্থী এটা ধরতে পারছো? তাহলে দেখো এটা স্বল্পকালে একটা রেখা SAC1, এইটা ধরো আরেকটা ASA 1 2 3। তাহলে এটা স্বল্পকালে গড় ব্যয় যেটা আমরা আগে দেখলাম, ঠিক আছে, আমরা আগে সমাবৃত্তাকার দেখলাম, তাহলে এইরকম হয় স্বল্পকালে। স্বল্পকালে রেখাগুলো গড় ব্যয়গুলো এইরকম হয়। এখন ঘটনা হচ্ছে যে যদি আমরা দেখো এখান থেকে LA, কথা কি বোঝা গেল? তাহলে এখানে ভারসাম্য বিন্দু তৈরি হয়েছে, এখানে ভারসাম্য বিন্দু হয়েছে, তার এখানে ভারসাম্য বিন্দু হয়েছে। তাহলে দীর্ঘমেয়াদে কি হচ্ছে? দীর্ঘমেয়াদে এই রেখাকে যেখানে যে বিন্দুগুলো স্পর্শ করছে সেই বিন্দু দ্বারা যদি আমরা একটা রেখা অঙ্কন করি, সেটা হলো এনভেলপ আকৃতির হচ্ছে লং টার্ম। তার মানে এটা হচ্ছে এটা এই বিন্দু, যদি এই বিন্দু নিই তাহলে এই বিন্দু ভারসাম্য, এই বিন্দু ভারসাম্য শর্ট টার্মের সমান। কথা কি বোঝা গেল? এই বিন্দু ভারসাম্য, এই বিন্দু ভারসাম্য শর্ট টার্মের সমান, কিন্তু লং টার্মের সমান নয়। লং টার্মে এই বিন্দু এই বিন্দু এই বিন্দুর ভারসাম্য সমান হচ্ছে, উপযোগটা সমান হচ্ছে, কিন্তু শর্ট টার্মে এটারও ধরো যে এই জায়গা যদি আমরা নিই তাহলে এই জায়গা বা এই জায়গা শর্ট টার্মের সমান, কিন্তু লং টার্মে সমান হচ্ছে না। তাহলে এই যে শর্ট টার্মের যে রেখাটাকে স্পর্শ করে যদি একটা রেখা আমরা অঙ্কন করি তাহলে আমরা পাবো দীর্ঘমেয়াদের এর আমরা সেটাকে আমরা কি অবস্থায় যাচ্ছে, সেটা আমাদের যাচ্ছে দেখো এই যে দেখো এই যে DCL, এইটার দ্বারা আমরা একটা যে রেখা পাচ্ছি গড় রেখা দীর্ঘকালে LAC, এটা এনভেলপ আকৃতির হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রোডাকশন কস্টের আমরা কি দীর্ঘকালে গড় খরচ রেখা এনভেলপ আকৃতির হয়ে থাকে। এই যে ইউ টার্ন নিচের দিকে কমে আবার উপর দিকে উঠছে, ঠিক আছে, ইউ টার্ন হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে একেবারেই শেষ প্রান্তে চলে আসছি আলোচনার। আমরা একটু রিভিউ দেখে নিই আমরা কি কি জিনিসগুলো শিখলাম। টপিকগুলো অনেক বেশি মনে হলো, দেখো খুব মজার বিষয়। আমরা প্রথমে উৎপাদন ব্যয় দেখলাম, এই উৎপাদন ব্যয় আমাদের পরবর্তীতে কস্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ অনেক লাগবে, এগুলোর অঙ্ক আছে। ভেরিয়াস কনসেপ্ট দেখলাম, কনসেপ্ট গুলো শিখলাম। ব্যয় অপেক্ষক দেখলাম, ঠিক আছে, ব্রেক ইভেন পয়েন্টও দেখবে যে এই কনসেপ্ট গুলো লাগবে, ফিক্সড কস্ট লাগবে, ব্রেক ইভেন পয়েন্ট নির্বাচন করার ক্ষেত্রে এর অঙ্ক পরবর্তীতে আছে বিভিন্ন জায়গাতে। টোটাল ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট দেখলাম, টোটাল কস্ট দেখলাম, এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট আর দেখলাম, তারপর কি মার্জিনাল কস্ট দেখলাম, তাদের মধ্যে টেবিলগতভাবে সংখ্যাত্মকভাবে রিলেশন দেখলাম, গ্রাফিক্যালি রিলেশন দেখলাম, সম্পর্ক এবং পার্থক্য দেখলাম গড় ব্যয় প্রান্তিক ব্যয়ের মধ্যে। তাহলে স্বল্পকালে স্থির ব্যয় সমাপরাবৃত্তিকার হয় কেন সেটা আমরা দেখলাম। তারপরে দেখলাম স্বল্পকালে গড় ব্যয় রেখা এই যে ইউটার্ন হয় কেন, তারপরে দেখলাম দীর্ঘকালে রেখাটা কেমন আকৃতির হয় সেটা দেখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শেষ প্রান্তে চলে আসছি। তোমাদের জন্য মেসেজ হলো আগামী 10ম ক্লাসে আমরা
পরে নতুন কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব। তোমরা তোমাদেরকে সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য, ধৈর্য সহকারে শোনার জন্য অর্থনীতির বিষয়গুলো তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আসলে মূল কথা হলো অর্থনীতির এই বিষয়গুলো একটু কাঠখোল্লা, রসকসবিহীন, কিন্তু আমাদের এই বিষয়গুলো শিখতে হবে। ব্যবসা বাণিজ্য বুঝতে গেলে এর ইনগ্রিডিয়েন্ট গুলো, এর উপকরণ গুলো, ইন্ডিকেটর গুলো অন্যান্য সাবজেক্টে বা ডিসিশন মেকিং এ সহায়তা করে। বিভিন্ন এই টার্মগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি পরবর্তীতে বুঝবে যে আসলে এই জিনিসগুলো কত গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এই বারবার দেখবে, যদি কোনো সমস্যা হয় তাহলে তোমাকে আমার যে ইমেল নাম্বার প্রথমেই দেওয়া আছে সেই ইমেল নাম্বারে ইমেল করতে পারো। আমরা যথাসম্ভব আমি চেষ্টা করব, এবং অনেকেই সেই ইমেল গুলো করছে। হয়তো খুব বেশি পরিমাণ হলে আমি উত্তর দিতে পারবো না, যদি আমার কম পরিমাণ হয় তাহলে আমি উত্তর দিব বা আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা সলভ পেতে পারো। ধন্যবাদ সবাইকে। সুখে সুন্দর থাকো, সুস্থ থাকো।